Assalamu alaikum everyone. Welcome to today's lecture. আজকে আমাদের ফোকাস মডার্ন ড্রামা। আপনারা অলরেডি জানেন। আমরা আজকে যে হ্যান্ডআউটটা আপনাদের দেয়া আছে 20th সেঞ্চুরি মডার্ন ইংলিশ লিটারেচার, সেই মডার্ন লিটারেচারের পেজ 8 রাইট কলামে দেখবেন নিচের দিকে লেখা ড্রামা। এই মডার্ন এখান থেকে আমরা শুরু করছি। মডার্ন ড্রামা আমরা অলরেডি আমাদের মডার্ন পোয়েট্রি শেষ করেছি, মডার্ন নভেল, মডার্ন ফিকশন শেষ করেছি। আজকে আমরা শুরু করছি মডার্ন ড্রামা, 20th সেঞ্চুরি ড্রামা। রোমান্টিক লিটারেচার আমরা কিন্তু ওইভাবে নাটক বা ড্রামার ওইরকম খুব বেশি উদাহরণ পাইনি। ভিক্টোরিয়ান পিরিয়ডেও আমরা ড্রামা ওইভাবে ফোকাস হয়নি। ড্রামার গুরুত্বপূর্ণ অংশ শুরুই হচ্ছে এই 20th সেঞ্চুরি থেকে। মডার্ন ড্রামা যদি আমরা আলোচনা করতে চাই, সবার আগে যার কথা আমাদেরকে জানতে হবে, যার সম্পর্কে জানতে হবে, উনি অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ড নামের বানানটা আমরা দেখি OSCAR, অস্কার, WILD, Oscar Wilde. Modern drama begins, in a sense, with the witty drawing room comedies of Oscar Wilde. Witty drawing room comedies. অস্কার ওয়াইল্ড মানেই হচ্ছে ওনার নাটকে প্রচুর পরিমাণে উইটি ডায়ালগস থাকবে, ফুল অফ উইট। বলতে আমরা এখানে বোঝাচ্ছি ডায়লগ গুলো শুনে আপনাদের হাসি পাবে, কিন্তু কাতুকুতু হাসি না, বরং একটা রিফাইন্ড লাফটার। ওনার ডায়লগের মধ্যে বুদ্ধিমত্তা এবং হাস্যরস লুকানো থাকবে। আমাদের শুনে ভালো লাগবে, আমরা মজা পাবো, কিন্তু হাহা হাসির, দম ফাটানো হাসির কোনো কথা না, বরং উনি এমন ভাবে কথা বলতেন এবং ওনার নাটকের ডায়লগ গুলো এমন যে শুনে খুব ভালো লাগে। রিয়েলি আমরা হয়তো হাহা করে হাসি না, বাট আমাদের ব্রেইন ইট গেটস ইটস প্লেজার। উইটি ড্রয়িং রুম কমেডিস, এটা হচ্ছে অস্কার ওয়াইল্ডের অবদান। ড্রয়িং রুম কমেডি, ওনার কমেডিগুলোর আরেকটা নাম আছে, যেটা আমরা ব্রিটানিকা ওয়েবসাইটে গেলে পাবো। britannica.com, এই ওয়েবসাইটে অস্কার ওয়াইল্ড সম্পর্কে আপনারা বেশ কিছু চমৎকার ইনফরমেশন পাবেন। Wilde's greatest successes were his society comedies. britannica.com, এই ওয়েবসাইটে তার কমেডিগুলোকে বলা হচ্ছে সোসাইটি কমেডি। সোসাইটি কমেডি। আর আমরা এখানে পড়ছি ড্রয়িং রুম কমেডিস। অস্কার ওয়াইল্ড উনি কি জন্য বিখ্যাত? উনার এই ড্রয়িং রুম কমেডিস আর সোসাইটি কমেডিস এর জন্য উনি রেনাউন্ড, বিখ্যাত। মডার্ন ড্রামার আলোচনা শুরুই হবে হচ্ছে অস্কার ওয়াইল্ডের অবদান দিয়ে। ওনার যে নাটক, ওনার নাটককে আমরা কি নামে ডাকছি? ড্রয়িং রুম কমেডি অথবা সোসাইটি কমেডি। এবং তার নাটকের ডায়লগ গুলো হচ্ছে উইটি, ফুল অফ লাফটার, কনসিলড লাফটার। হয়তো দম ফাটানো হো হো হাসির ডায়লগ না, বাট হাসির উপাদানগুলো লুকানো থাকে এবং শোনার পর ভালো লাগে। ইট গিভস আস ডিলাইট, ইট মেক্স আস স্মাইল। অস্কার ওয়াইল্ড ফাউন্ডেড নো ড্রামাটিক স্কুল। অনেকে থাকে, অনেক ইনফ্লুয়েন্সিয়াল ড্রামাটিস্ট তাকে ফলো করে অনেক গ্রুপ তৈরি হয়, কিন্তু অস্কার ওয়াইল্ডকে ফলো করে কোনো গ্রুপ আমরা পাইনি।
অস্কার ওয়াইল্ডের যে উইট, ওনার যে লাফটার, হিডেন লাফটার ইন ড্রামা was personal and generative of paradoxes for their own sake. তার নাটকে আমরা প্রচুর পরিমাণে প্যারাডক্স পাই। অস্কার ওয়াইল্ড ড্রামা হিসেবে যখন আমরা আলোচনা করছি, প্রথম গুরুত্বপূর্ণ নাম অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ড সম্পর্কে আপনারা ইনফরমেশন আরো অনেক জায়গায় পাবেন, তবে আপনাদের মোটামুটি রিলায়েবল একটা ওয়েবসাইট হচ্ছে britannica.com। britannica.com এ যখন আপনি আসবেন তখন বেশ বড় একটা আর্টিকেল আছে, মাঝে মাঝে একটা জায়গায় পাবেন এই যে এই আর্টিকেলটা, এই প্যারাগ্রাফটা পাবেন, বাট ওয়াইল্ডস গ্রেটেস্ট সাকসেস ওয়্যার হিজ সোসাইটি কমেডিজ, যেটাকে আমরা আর কি নামে ডাকছি, ড্রয়িং রুম কমেডিজ। ড্রয়িং রুম কমেডি বললাম, অ্যাব্রামস বললেন ড্রয়িং রুম কমেডি। এখানে britannica.com ওয়েবসাইটে বলছে সোসাইটি কমেডিজ। সোসাইটি কমেডিজ উনি ওনার যে কমেডিটা, he employed his paradoxical epigrammatic wit to create a new form of comedy। উনি নতুন এক ধরনের কমেডি নিয়ে আসলেন। উনি প্যারাডক্স ইউজ করছেন, ওনার উইট, স্পেশাল উইট, যে বিষয়ে আলোচনা করা হলো উইট, ওনার এই হিডেন লাফটার, প্যারাডক্সিক্যাল ডায়ালগ, এগুলোর মাধ্যমে নতুন এক ধরনের কমেডি আমাদের সামনে হাজির করলেন। ওনার প্রথম গুরুত্বপূর্ণ নাটক লেডি উইন্ডারমায়ার্স ফ্যান সফল হলো। এরপরে ওনার জীবনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাটক দ্য ইম্পর্টেন্স অফ বিং অনেস্ট, দ্য ইম্পর্টেন্স অফ বিং অনেস্ট, এই নাটকের মাধ্যমেই হয়তো অনেকে তাকে চেনে, অনেকে বলে তার জীবনের সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে গুরুত্বপূর্ণ নাটক দ্য ইম্পর্টেন্স অফ বিং অনেস্ট। ইট ওয়াজ প্রডিউসড ইন 1895। এটাকে বলা হয় হিজ গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট। ড্রামার কথা যদি চিন্তা করি, ইট ইজ হিজ গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট। কেন এটাকে গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট বলা হচ্ছে তার পরের পার্টটা কেউ কি পড়বেন? রায়হান কি দেখতে পাচ্ছেন? কেউ কি পড়বেন এটা? স্যার আমি পড়ি। জি পড়েন। স্যার এই যে সেকেন্ড সোসাইটি দিতে তাই না? হাইলাইট করা আছে দেখেন। আচ্ছা, the conventional elements of farce are transformed into satiric epigrams, seemingly trivial but mercilessly exposing Victorian hypocrisies. থ্যাংক ইউ। এইটা হচ্ছে অস্কার ওয়াইল্ডের সবচেয়ে বড় অর্জন। উনি এমন ভাবে কমেডিটা তৈরি করেছেন, ওনার নাটকে উনি এমন ভাবে স্যাটায়ার ইউজ করেছেন, স্যাটায়ার সমাজের ব্যঙ্গ, সমাজকে এমন ভাবে ব্যঙ্গ করেছেন যে ভিক্টোরিয়ান হিপোক্রিসিস ওয়্যার মার্সিলেসলি এক্সপোজড। ওনার নাটকের মাধ্যমে ভিক্টোরিয়ান সোসাইটির যে ভণ্ডামি, হিপোক্রিসি, ভিক্টোরিয়ান সোসাইটির যে ভদ্রতার মুখোশ, সেটা উনি খুলে দিচ্ছেন। উনি এমন ভাবে ভিক্টোরিয়ান সোসাইটিকে ব্যঙ্গ করছেন, স্যাটায়ার করছেন, যে ভদ্রতার মুখোশ খুলে যাচ্ছে। অস্কার ওয়াইল্ড উনি হচ্ছেন ওয়ান অফ দ্য ফার্স্ট ব্রেভ ড্রামাটিস্ট। উনি সেই সাহসটা করছেন যে ভিক্টোরিয়ান সোসাইটির যে হিপোক্রিসি, ভণ্ডামি, ডিসিট, সব চোখের সামনে খুলে দিচ্ছেন। এখন আমরা আমাদের মূল বই ফেরত যাই, মূল যে হ্যান্ডআউটে আসি। অস্কার ওয়াইল্ডের পর যার কথা আমরা গুরুত্ব দিয়ে পড়ব, উনি হচ্ছেন জর্জ বার্নার্ড শ।
এখান থেকে আমরা পড়ছি। বার্নার্ড শ, ওনার পুরো নাম হচ্ছে জর্জ বার্নার্ড শ, তাকে আমরা সংক্ষেপে ডাকি জিবি শ। বার্নার্ড শ brought still another kind of wit into drama. আমরা অলরেডি এক ধরনের উইট সম্পর্কে জানলাম, ওটা ছিল অস্কার ওয়াইল্ডের উইট, উইট অফ অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ডের উইট নিয়ে আমরা এতক্ষণ কথাবার্তা বললাম যে অস্কার ওয়াইল্ডের নাটকের মধ্যে এক ধরনের মানে লুকানো হাস্যরস, হিডেন লাফটার থাকে। তার কারণে উনি ওনার এই যে স্পেশাল ইউনিক উইট, এটা দিয়ে উনি নতুন ধরনের কমেডি ড্রামার মধ্যে নিয়ে আসলেন। অস্কার ওয়াইল্ডের পর যাকে আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করব, উনি জর্জ বার্নার্ড শ। বার্নার্ড শ brought still another kind of wit into drama. উনি নাটকের মধ্যে আরেক ধরনের, অন্য ধরনের উইট নিয়ে আসলেন। তাহলে ওয়াইল্ডের সাথে পার্থক্যটা কি উইটের দিক থেকে? দুজনেই তো উইট নিয়ে আসছেন, এটা পরেই বলা আছে। নট ওয়াইল্ডস লাইট হার্টেড স্পার্কল, ওয়াইল্ডের, অস্কার ওয়াইল্ডের যে উইট এটা হচ্ছে লাইট হার্টেড স্পার্কল। এটা ওনার উইটটা হচ্ছে, আমরা সাধারণভাবে মানে খুব বেশি চিন্তা ভাবনা করতে হয় না, ন্যাচারালি আমরা ওনার যে উইট, বুদ্ধিমত্তা, সেটা আমরা ধরতে পারি। or yet the showed sophistication of restoration dramatist, but the provocative paradox, এই যে জর্জ বার্নার্ড শ, উনার যে উইট, উনার যে স্পেশাল ওয়ে অফ রাইটিং ড্রামা, সেটা হচ্ছে প্রভোকেটিভ। প্রভোকেটিভ মানে কি? আপনাদের কারো আইডিয়া আছে প্রভোকেটিভ? প্রভোকেটিভ, প্রভোক করা মানে হচ্ছে কাউকে উস্কানি দেওয়া। কেউ স্টেবল অবস্থার মধ্যে আছে, তাকে বিরক্ত করা, যাতে সে একটু অস্থির হয়ে যায়, অথবা সে একটু বিরক্ত হয়, অথবা রাগান্বিত হয়। কাউকে তার স্থিতিশীল অবস্থা থেকে একটু অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া, কাউকে একটু উস্কানি দেওয়া। জর্জ বার্নার্ড শ নাটকের মধ্যে এক ধরনের উস্কানি কাজ করে। প্রভোকেটিভ প্যারাডক্স, কেন? কেন? It was meant to tease and disturb, to challenge the complacency of the audience. বিশেষ করে জর্জ বার্নার্ড শর নাটক যখন মানুষজন দেখছে, তখনও ভিক্টোরিয়ান সোসাইটি নামে, তখনও ভিক্টোরিয়ান সোসাইটি। আর ভিক্টোরিয়ান সোসাইটি মানে হচ্ছে তারা তো খুবই ভদ্র, খুবই সুশীল। যে শব্দটা আমরা ইউজ করেছিলাম ভিক্টোরিয়ান লিটারেচারে, ডেকোরাম, রেসপেক্টেবিলিটি, মানে ওই সমাজে যারা নিজেদেরকে ভিক্টোরিয়ান দাবি করত তখনও, তাদের ধারণা তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সভ্য জাতিদের মধ্যে অন্যতম। তারা খুবই ভদ্র, খুবই সুশীল। এখন এই সুশীল সমাজকে একটু নাড়াচাড়া দিলেন জর্জ বার্নার্ড শ। উনি এমন এমন নাটক লিখলেন যে ভিক্টোরিয়ান সোসাইটির মানুষদের মনে এক ধরনের অস্থিরতা তৈরি হলো। এই যে কমপ্লেসেন্সি অফ দ্য অডিয়েন্স, কমপ্লেসেন্সি মানে হচ্ছে সন্তুষ্টি, নিজের অবস্থান সম্পর্কে সন্তুষ্টি। কমপ্লেসেন্সি অফ দ্য অডিয়েন্স, ভিক্টোরিয়ান সোসাইটির যে যারা মানুষ ছিলেন, তাদের মনের মধ্যে এক ধরনের সন্তুষ্টি ছিল, তারা নিজেদের নিয়ে গর্ব করত। এখন এই গর্বকারী সমাজকে একটু নাড়াচাড়া দিতে, একটু উস্কানি দিতে এলেন জর্জ বার্নার্ড শ। ওনার নাটকের থিমটা এমন, ভাষাগুলো এমন, ইট ওয়াজ মেন্ট টু টিজ অ্যান্ড ডিস্টার্ব অ্যান্ড টু চ্যালেঞ্জ, আম জনতাকে একটু ঝাঁকুনি দেওয়ার জন্য। মানুষ নিজের গর্বে, অহংকারে ঘুমিয়ে আছে শান্তিতে, মানুষকে সেই শান্তির ঘুম থেকে টেনে তুলতে হবে। কেন? কারণ সামথিং ইজ রং উইথ দিস সোসাইটি। ভিক্টোরিয়ান সোসাইটি, এই নিয়ে ভিক্টোরিয়ানদের এত গর্ব। জর্জ বার্নার্ড শ উনি সেই
চোখ খুলে দিতে এসেছেন। একটু আগে আমরা অস্কার ওয়াইল্ডের কথা বললাম, অস্কার ওয়াইল্ড উনি ভিক্টোরিয়ান সোসাইটির ভণ্ডামির মুখোশ খুলে দিচ্ছেন, ইজ এক্সপোজিং দ্য হিপোক্রেসি। সেইটারই আরেকটু এক্সট্রিম পর্যায়ে জর্জ বার্নার্ড শ উনি আসলেন। উনার নাটকগুলো এমন বিতর্কিত যে সাধারণ মানুষজন সেটা ঠিকভাবে নিতে পারছে না। বিশেষ করে যতক্ষণ পর্যন্ত ভিক্টোরিয়ান সোসাইটি, কুইন ভিক্টোরিয়া যতদিন বেঁচে ছিলেন ততদিন মানুষজন এটা প্রত্যাখ্যান করত, মানে নিতে পারতো না। কুইন ভিক্টোরিয়ার মৃত্যুর পর যখন পরিস্থিতি একটু অন্যরকম, তখন মানুষ আস্তে আস্তে বোঝা শুরু করলো, তাদের মধ্যে একটা রিয়েলাইজেশন আসলো যে না, আমাদের এই সমাজে, ইন আওয়ার সোসাইটি সামথিং ইজ রং, কোথাও না কোথাও একটা সমস্যা হচ্ছে। শ কেন গুরুত্বপূর্ণ? আমরা মডার্ন ড্রামার প্রথম পর্যায়ে অস্কার ওয়াইল্ড নিয়ে কথাবার্তা বললাম, এখন আমরা কথা বলছি শ নিয়ে, জর্জ বার্নার্ড শ। Shaw's discussion plays were given dramatic life through mastery of theatrical techniques, which he learned during his years as a dramatic critic. জর্জ বার্নার্ড শ প্রথমে এসেই নাটক লেখা শুরু করে দেননি। উনি নাটক লেখা শুরু করার আগে উনি বেশ প্রতাপশালী একজন নাট্য সমালোচক ছিলেন, উনি নাটকের সমালোচনা করতেন। এই যে উনি এত ভালো টেকনিক্যাল স্কিল, তার ড্রামার টেকনিক্যাল স্কিল সম্পর্কে ওই সময়ে জর্জ বার্নার্ড শর মতো এত অভিজ্ঞ খুব বেশি নাটকার ছিলেন না। উনি এটা কোথা থেকে শিখলেন? হি লার্ন ডিউরিং দ্য ইয়ার অ্যাজ এ ড্রামাটিক ক্রিটিক। উনি নাট্য সমালোচক ছিলেন, উনি নাটকের সমালোচনা করতেন, এবং এই নাটকের সমালোচনা করতে করতেই ওনার মধ্যে সেই এক্সপার্ট স্কিল চলে আসলো, যেটা আমরা তার নাটকে দেখতে পাই। ওনার নাটকে আমরা পাই দ্য মাস্টারি অফ থিয়েট্রিক্যাল টেকনিক্স। নাটকে কোন টেকনিকটা ইউজ করলে এই নাটকের মেসেজটা আরো ক্লিয়ার হবে, মানুষ আরো ভালোভাবে নাটকটা বুঝতে পারবে, মেসেজ কিভাবে দিলে মানুষ সেটা আরো ক্লিয়ারলি নিতে পারবে। জর্জ বার্নার্ড শ উনি বেশ তখনকার সময় বেশ প্রলিফিক, অনেক প্রতাপশালী একজন নাট্য সমালোচক। এমন কোন নাটক টেকনিক নাই যেটা তার অজানা, সব ধরনের টেকনিক সম্পর্কে তার পুরোপুরি এক্সপার্ট। উনি সব ধরনের টেকনিক সম্পর্কে যখন তার একদম পুরো সব টেকনিক যখন তার দখলে, তখন উনি আস্তে আস্তে লেখা শুরু করলেন, নাটক লেখা শুরু করলেন। In his general attitude, he represents the anti-Victorianism of late Victorians. এখন ভিক্টোরিয়ান সমাজের যে ভণ্ডামি, কারো না কারো কাছে এটা তো জানা ছিল, বিশেষ করে যারা লেট ভিক্টোরিয়ান, যারা লেট ভিক্টোরিয়ানস, তাদের মধ্যে ভিক্টোরিয়ান যে অ্যাটিচিউড, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ মানুষের মনে মনে ছিল। জর্জ বার্নার্ড শর নাটকে যখন ভিক্টোরিয়ান অ্যাটিচিউডের বিরুদ্ধে বিদ্রোহ, তারপর অ্যান্টি ভিক্টোরিয়ান প্রোপাগান্ডা গুলো যখন আসা শুরু করলো, তখন কিছু কিছু সমাজের একটা শ্রেণী তারা এটাকে সাপোর্ট করা শুরু করলো। তাহলে আমরা এই দুইজনের মধ্যে কি মিল পাচ্ছি? অস্কার ওয়াইল্ড, জর্জ বার্নার্ড শ, এদের দুজনের মধ্যে আমরা কি মিল পাচ্ছি? এদের দুজনের মধ্যে আমরা মিল পাচ্ছি যে এরা দুজনেই ভিক্টোরিয়ান সোসাইটির যে ভণ্ডামি, তার মুখোশটা উন্মোচন করতে চাচ্ছেন। এক্সট্রিমিটির দিক থেকে অস্কার ওয়াইল্ড যতখানি এক্সট্রিম ছিলেন, জর্জ বার্নার্ড শ তার থেকেও বেশি এক্সট্রিম, এবং উনি এমন ভাবে তার নাটকের মাধ্যমে মানুষকে নাড়া দিতেন যে অনেকেই সেই এক্সট্রিম ডিস্টারবেন্স চ্যালেঞ্জটা নিতে পারত না। আরেকজন গুরুত্বপূর্ণ ড্রামাটিস্ট
যার নাম আমাদের মাথায় রাখতে হবে, উনি জন গলসওয়ার্দি। জন গলসওয়ার্দি for example, deserve respect for their humanity and intelligence, and sometimes for their theatrical craftsmanship. জন গলসওয়ার্দির যে থিয়েট্রিক্যাল ক্রাফটম্যানশিপ, নাটক কিভাবে তৈরি করলে সেটা মানসম্মত হয়, মানুষ সেটা এনজয় করতে পারে এবং নাটকের থেকে মানুষজন মেসেজ নিতে পারে, নাটকের মাধ্যমে হিউম্যানিটি, মানবিকতা তুলে ধরা, ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা। জন গলসওয়ার্দি তার নাটকের মাধ্যমে উনি হিউম্যানিটি এন্ড ইন্টেলিজেন্স এই দুইয়ের উপর গুরুত্ব দিয়েছেন। সাথে সাথে ছিল তার থিয়েট্রিক্যাল ক্রাফটম্যানশিপ, নাট্যকার হিসেবে তার যে স্কিল, কিভাবে নাটক তৈরি করলে মানুষ ভালোভাবে বুঝতে পারবে, এনজয় করতে পারে। জন গলসওয়ার্দি যখন নাটক লেখা শুরু করলেন তখন কিন্তু সাথে সাথেই জর্জ বার্নার্ড শর সাথে তার একটা তুলনা চলে আসে। একটু আগে তো আমরা জর্জ বার্নার্ড শর কথা বললাম, জর্জ বার্নার্ড শর সাথে তুলনা চলে আসে। এখন এখানে জর্জ বার্নার্ড শর সম্পর্কে খুব বেশি ইনফরমেশন এখানে আমরা পাচ্ছি না। আমরা যদি ব্রিটানিকা ওয়েবসাইটে যাই, britannica.com, এখানে আপনারা জর্জ বার্নার্ড শ সম্পর্কে আরো কিছু খুবই গুরুত্বপূর্ণ তথ্য পাবেন, হাইলাইট করা আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। Shaw truly began to make his mark when he was recruited by Frank Harris to the Saturday Review as theater critic. জর্জ বার্নার্ড শর নাম মানুষজন প্রথম শোনা শুরু করলো কখন? যখন উনি নাট্য সমালোচক হিসাবে কাজ শুরু করলেন, থিয়েটার ক্রিটিক, উনি নাটকের সমালোচনা করতেন এবং এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। In that position, he used all his wit and polemical power. তার যত ট্যালেন্ট আছে, তার যত বুদ্ধিমত্তা আছে, উনি সবকিছু দিয়ে কি করতে চাচ্ছেন? To displace the artificialities and hypocrisies of Victorian stage. শুধুমাত্র ভিক্টোরিয়ান এরার ভণ্ডামি না, বরং ভিক্টোরিয়ান ড্রামা বলতে যা বোঝাচ্ছে তার ভণ্ডামিটাও চোখের সামনে তুলে ধরা। অস্কার ওয়াইল্ড উনি চাচ্ছেন সমাজের ভণ্ডামিটা চোখে তুলে ধরতে। সমাজের ভণ্ডামি তো বটেই, একই সাথে হিপোক্রিসিস অফ দ্য ভিক্টোরিয়ান স্টেজ, ওই সময়ের যে নাট্যকলা, ভিক্টোরিয়ান লিটারেচার যে ড্রামা, সেই ড্রামার যে শ্যালোনেস, সেটা উনি তুলে ধরছেন উইথ এ থিয়েটার অফ ভাইটাল আইডিয়াস। এবং উনার নাটকের মাধ্যমে উনি তার যে ফিলসফি, পার্সোনাল বিলিফ, সেটা মানুষের মধ্যে প্রচার করা শুরু করলেন। হি অলসো বিগেন রাইটিং হিজ ওন প্লেস। তার যে নাটক, আমরা একটু নিচের দিকে আসি, ফার্স্ট প্লেস, এটা আমরা ব্রিটানিকা থেকেই পড়ছি, britannica.com, এখান থেকেই পড়ছি। When Shaw began writing for the English stage, উনি যখন একদম জর্জ বার্নার্ড শ যখন সিরিয়াসলি নাটক লেখা শুরু করলেন, its most prominent dramatists were Sir A.W. Pinero and H.A. Jones. ওই সময় ভিক্টোরিয়ান ড্রামাটিস্টদের মধ্যে এরা দুইজন ছিলেন মোটামুটি জনপ্রিয়, পপুলার। Both men were trying to develop a modern realistic drama, যদিও তাদের উদ্দেশ্য ছিল to develop modern realistic drama. Pinero, Jones, তাদের দুইজনেরই উদ্দেশ্য ছিল to create modern drama, আধুনিক নাটক তৈরি করা, but neither had the power to break away from the type of artificial plots. কিন্তু এদের কারোই অতটা ট্যালেন্ট ছিল না, শক্তি ছিল না, সাহসও ছিল না to break away from the type of artificial plots and conventional character types expected by the theater goers. তখনকার যারা ভিক্টোরিয়ান দর্শক, যারা অডিয়েন্স, ভিক্টোরিয়ান অডিয়েন্স, তারা নিজেদেরকে অবশ্যই
সভ্য জাতি দাবি করত, এবং তাদের ধারণা ছিল তাদের সকল চিন্তা ভাবনা, সকল সিদ্ধান্ত, সামাজিক রীতিনীতি এগুলো হচ্ছে বেস্ট। ভিক্টোরিয়ানরা গর্ব করত, তাদের যে কালচার সেটাকে তারা বেস্ট বলে দাবি করত। যখন একটা জাতি নিজেদেরকে বেস্ট দাবি করে, যখন তাদের নিজের ভুল নিজের চোখে ধরা পড়ে না, ওই সময় যারা নাটক লিখতে চায় তারা কিন্তু ওই সমাজের মানুষদেরকে বেশি ঘাটাতে চায় না। উস্কানি দিলে তো নাটক সুপার ফ্লপ হবে। এরা দুইজন, পিনেরো জোন্স, এরা করতো কি, মানুষের মন জুগিয়েই তারা নাটক লিখতেন। ওই সময় যারা থিয়েটার গোয়ার্স, যারা নাটক দেখতো, ভিক্টোরিয়ান অডিয়েন্স, তারা যেরকম নাটক পছন্দ করত, কিরকম নাটক পছন্দ করত, আর্টিফিশিয়াল প্লটস, কনভেনশনাল ক্যারেক্টার টাইপস, যেরকম নাটক দেখে তারা অভ্যস্ত। এবং মূল কথা হচ্ছে নাটকগুলো এমন ভাবে তৈরি করা হতো যাতে ভিক্টোরিয়ান পিপল দে উড ফিল গুড অ্যাবাউট দেমসেলফ, তাদের নিজেদের সম্পর্কে তাদের একটা ভালো ধারণা জন্মাতো। দ্য পভার্টি অফ দিস সর্ট অফ ড্রামা, এখন এই ধরনের নাটক যে কতখানি সস্তা এবং কতখানি নিম্নমানের, এটা মানুষের চোখের সামনে ধরা পড়ে গেল যখন হেনরিক ইবসেনের নাটক স্টেজ হওয়া শুরু করলো। 1890 সালে হেনরিক ইবসেন নামে একজন নরওয়েজিয়ান ড্রামাটিস্ট, হেনরিক ইবসেন, উনি নরওয়ের মানুষ, উনি নাটক লিখতেন ডেনমার্কের ভাষায়, ড্যানিশ ভাষায়। উনার একটা নাটক ডলস হাউস লন্ডনে প্লে হয় 1890-এ। ডলস হাউস এই নাটকটা লেখা ছিল ড্যানিশ ভাষায়, এটা ইংলিশে ট্রান্সলেট করে এখানে আবার স্টেজ করা হয়। এটা কিন্তু ইংলিশ নাটক না, ডলস হাউস, দিস ইজ নট অ্যান ইংলিশ ড্রামা। এই নাটকটা এসে ভিক্টোরিয়ান ড্রামাটিস্টদের মানে মাথায় আগুন ধরিয়ে দিল। এতই উন্নত মানের একটা নাটক ছিল ডলস হাউস যে তখনকার যারা ইংলিশ ড্রামাটিস্ট তারা অবাক হয়ে গেল, এবং তাদের নাটক কতখানি নিম্ন মানের এটা প্রমাণ করার জন্য ডলস হাউস এই নাটকই যথেষ্ট ছিল। জর্জ বার্নার্ড শ দারুণভাবে ইন্সপায়ার্ড হলেন ইবসেনের নাটক দেখে, এবং সাথে সাথেই তার কিছুদিন পরে উনি একটা প্রবন্ধ লিখলেন, দ্য কুইন্টেসেন্স অফ ইবসেনিজম। এই নাটক দেখার পরপরই উনি এমন ভাবে ইন্সপায়ার হলেন এবং এতটাই অনুপ্রাণিত হলেন যে উইডোয়ার্স হাউস নামে একটা নাটক উনি লিখলেন, রিকগনাইজেবলি ইবসেনাইট ইন টোন। ইবসেন দ্বারা প্রভাবিত হয়ে উনি একটা নাটক লিখলেন। Making it turn on the notorious scandal of slum landlordism in London. লন্ডনের তখনকার যে বস্তি এলাকা ছিল, ওই বস্তি এলাকার দখলদারিত্ব নিয়ে একটা স্ক্যান্ডাল হয়। দ্যাট ইজ এ নটোরিয়াস স্ক্যান্ডাল অফ স্লাম ল্যান্ডলর্ডিজম। লন্ডনের যে বস্তিগুলো আছে এই বস্তির দখল নিয়ে বেশ কিছু দুর্নীতি ওই সময় ঘটে, সেটার উপর ভিত্তি করে উনি নাটক লিখলেন উইডোয়ার্স হাউস। দ্য রেজাল্ট ফ্লাউটেড দ্য থ্রেডবেয়ার রোমান্টিক কনভেনশন। এই নাটকটা এসে তখনকার যে কনভেনশনাল নাটকের ধারা, রোমান্টিক কনভেনশন, সেটাকে এলোমেলো করে দিল, রোমান্টিক কনভেনশনটাকে সম্পূর্ণ বাতিল করে দিল। ইন দ্য প্লে, নাটকে কি হয়, a well-intentioned young Englishman falls in love and then discovered that both his prospective father-in-law's fortune and his own private income derived from exploitation of the poor. এখানে ধনীরা দরিদ্রদের শোষণ করে যে ধনী হচ্ছে, ধনীরা তাদের নিজেদের উপার্জনের পয়সায় কিন্তু ধনী হচ্ছে না, তারা গরিবদেরকে শোষণ করে ধনী হচ্ছে। এই জিনিসটা ফুটে উঠলো উইডোয়ার্স হাউসে। Potentially this is a tragic situation, but Shaw seems to have been always determined to avoid tragedy. সাধারণত রোমান্টিক নাটকগুলোতে দেখা যায় যে এদের কমেডি মিলে যায় অথবা ট্র্যাজেডি হয়। জর্জ বার্নার্ড শ সেই ট্র্যাডিশনাল কমেডি ট্র্যাজেডির দিকে গেলেন না,
উনি কি করলেন? উনি ফোকাস করলেন দ্য সোশ্যাল ইভিল, সমাজের যে দুর্নীতি, সমাজের যে অন্যায় অত্যাচার। It is the social evil, not the romantic predicament on which attention is concentrated. ফোকাসটা হচ্ছে সোশ্যাল ইভিল, নায়ক নায়িকার রোমান্টিক রিলেশনশিপ, সেটাই ছিল এর আগের মূল ফোকাস। উনার নাটকে উনি রোমান্সের চেয়ে গুরুত্ব দিলেন সোশ্যাল ইভিলকে, এবং উনার নাটকে আমরা পাই আইরনিক কমেডি। তারপর মিসেস ওয়ারেন্স প্রফেশনস, এটা লেখা হয় 1893 সালে, কিন্তু এটা এতটাই বিতর্কিত ছিল, একটু আগে বললাম না যে উনি দর্শকদের মনের মধ্যে এমন ভাবে আঘাত করতেন, ভিক্টোরিয়ান অডিয়েন্স দে ওয়ার রিয়েলি শকড, এতটাই শক যে 1893 সালে নাটকটা লেখা হয়, কিন্তু নাটকটা মঞ্চস্থ করার অনুমতি পায় না। ইট টুক অলমোস্ট 9 ইয়ার্স, 9 বছর পর এটা অনুমতি পায়, কারণ এই নাটকটা বিতর্কিত ছিল। দ্য সেন্সর অফ প্লেস রিফিউজড আ লাইসেন্স, এটাকে লাইসেন্স দেওয়া হয়নি। টপিকটা কি ছিল? ইটস সাবজেক্ট ইজ অর্গানাইজড প্রস্টিটিউশন, ওই সমাজের যে প্রস্টিটিউশন নিয়ে ফোকাস করে এই নাটকটা লেখা। Its action turns on discovery by well-educated young woman, and her mother has graduated through the profession to become a part of proprietors of brothels throughout Europe. ইউরোপে যে তখনকার যে ব্রথেলগুলো গড়ে উঠছে, এই ব্রথেলগুলোর পিছনের কাহিনী নিয়ে এই নাটক লেখা, মিসেস ওয়ারেন্স প্রফেশন। এখন এই নাটকগুলো এতটাই বেশি শকিং যে ভিক্টোরিয়ান অডিয়েন্স এটা কিন্তু ভালোভাবে নিতে পারেনি। শ কল দিস ফার্স্ট প্লেস আনপ্লেজেন্ট, শ নিজেই তার প্রথম দিককার নাটকগুলোকে বলেছিলেন আনপ্লেজেন্ট। প্লেজেন্ট মানে হচ্ছে আমাদের মনে আনন্দ নিয়ে আসে, আনপ্লেজেন্ট শকিং, because their dramatic power is used to force the spectator to face unpleasant facts. এই নাটকগুলোর মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন? These plays are used to force the spectator, দর্শকদেরকে বাধ্য করা হচ্ছে to face unpleasant fact, real but unpleasant, সত্যিকারের ঘটনা কিন্তু যে ঘটনা আমাদেরকে আঘাত দেয়। এরপরে উনি আস্তে আস্তে উনার যে শকিং টেন্ডেন্সি, উনি তো নাটকের মাধ্যমে দর্শকদেরকে আঘাত দেওয়ার সবসময় আঘাত দিতে চাচ্ছেন, যে সমাজ ভিক্টোরিয়ান সোসাইটির যে ভণ্ডামিটা উনি একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। এরপর উনি আস্তে আস্তে যে শকিং লেভেলটা আস্তে আস্তে একটু কমান। হি ফলোড দেম উইথ 4 প্লেজেন্ট প্লেস। প্রথমে তো তার প্রথমকার নাটকগুলো ছিল খুবই শকিং, এরপরে উনি ওনার শকিং লেভেলটা একটু একটু কমান। 4 প্লেজেন্ট প্লেস in an effort to find the producers and audience. প্রথম তার নাটকে উনার এতই দুর্নাম হয়, উনি এতটাই কুখ্যাত নাট্যকার হয়ে যান যে কেউ তাকে আর টাকা পয়সা দিতে চায় না, মানুষজন তো তার নাটক দেখবেই না। পরবর্তীতে উনি একটু প্লেজেন্ট প্লেস, যেগুলো একটু মানুষ পছন্দ করবে এরকম কিছু নাটক উনি লিখেন, টু ফাইন্ড দ্য প্রডিউসার্স এন্ড অডিয়েন্স, যাতে প্রডিউসার পাওয়া যায় এবং অডিয়েন্সও পাওয়া যায়। His modern comedies had offended both group of plays were revised and published in plays pleasant and unpleasant. পরবর্তীতে উনি ওনার নাটকগুলোকে একটু সংশোধন করেন, কারণ উনি বুঝতে পারেন যে যদি দর্শক যদি না আসে নাটক দেখতে, তাহলে তো আর নাট্যকারী না খেয়ে মরতে হবে। এজন্য উনি ওনার নাটকগুলো পরবর্তীতে রিভাইজ করেন, যাতে এটা খুব বেশি শকিং না হয়। সেই সেকেন্ড গ্রুপে একটা বিখ্যাত নাটক, এটা আপনাদের অনেকেরই পড়ার কথা, আর্মস এন্ড দ্য ম্যান। আর্মস এন্ড দ্য ম্যান, এটা আপনাদের থার্ড সেমিস্টারে, আপনারা যারা থার্ড সেমিস্টার কমপ্লিট করেছেন তাদের এই নাটকটা পড়া শেষ হয়ে যাওয়ার কথা। ইন্ট্রোডাকশন টু লিটারেচার ড্রামাতে আর্মস এন্ড দ্য ম্যান ছিল, ছিল না? জি স্যার। জি স্যার। জি স্যার। 1894 সালের এই নাটকটা has a Balkan setting, makes light-hearted, thank you, light-hearted through sometimes modern fun of romantic falsification
বোথ লাভ এন্ড ওয়ারফেয়ার। এখানে আমরা কি পাচ্ছি? এই নাটকের মধ্যে আমরা পাচ্ছি লাইট হার্টেড কমেডি, অতটা সিরিয়াস না, অত বেশি শকিং না, সামটাইমস ফান অফ রোমান্টিক ফলসিফিকেশন। এখানে আমরা পাই রোমান্টিক ফলসিফিকেশন বোথ লাভ এন্ড ওয়ারফেয়ার। ভালোবাসার ক্ষেত্রেও আমরা অনেক সময় এত বেশি এক্সাজারেশন করি, এত বেশি হাইপারবোল ইউজ করি যে ইট বিকামস ফেক। এটা ভিক্টোরিয়ান সোসাইটিতে না, এখনো আমাদের সোসাইটিতে আমরা মাঝে মাঝে লাভ রোমান্টিক রিলেশনশিপটাকে এত বেশি তেল দিয়ে এত বেশি গ্লোরিফাই করার চেষ্টা করি যে এটা একসময় হয়ে যায় ফলস, ফেক। একইভাবে যুদ্ধ, কখনো কখনো আমরা যুদ্ধেও এই রোমান্টিক ফলসিফিকেশন অ্যাপ্লাই করি। জর্জ বার্নার্ড শ আমাদের ওই ব্যাপারে চোখ খুলে দিতে চাচ্ছেন যে আসলেই রোম্যান্স সম্পর্কে আমাদের যে আইডিয়া, এটা কি ট্রু কিনা, whether we are truthful or not. Then Candida was important in English theatrical history for its successful production at the Royal Court. এরপরে তার আরেকটা খুবই জনপ্রিয় এবং সফল নাটক ক্যান্ডিডা। তার নাটক এরকম আরো চলবে, শেষে গিয়ে বেশ অনেকগুলো নাটক উনি লিখেন। উনার নাটকের গুরুত্বটা কোন জায়গায়, কোথায়? একটু আগে তো আমরা বললাম যে উনি ওনার নাটকের মাধ্যমে মানুষের ঘুম ভাঙাতে চাচ্ছেন। সোসাইটি, ভিক্টোরিয়ান সোসাইটি, তারা এতটাই প্রাউড, এতটাই স্যাটিসফাইড যে তারা দে আর ইন সিম্বলিক স্লিপ, সিম্বলিক স্লাম্বার, তারা ঘুমাচ্ছে এবং তাদের ধারণা দে আর বেস্ট, তাদের আর কিছু করার নেই। এখন জর্জ বার্নার্ড শ এসে সেই কমপ্লেসেন্সি, সেই যে সন্তুষ্টি, সন্তুষ্টিতে উনি আঘাত করছেন এবং মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে where are the hypocrisies of Victorian society. একই সাথে উনার নাটকের মাধ্যমে উনি ফিলসফি, দর্শন শেখাতে চাচ্ছেন। ওনার যে বিভিন্ন দার্শনিক মতবাদ, ফিলোসফিক্যাল আইডিয়াস, উনি ওনার নাটকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন। মানুষ তো এমনি এমনি তো আর দর্শন শিখবে না, মানুষকে তো আর জোর করে এইরকম দর্শনের মতো কঠিন বিষয় বোঝানো সম্ভব না। এই জন্য উনি নাটকের মাধ্যমে with the help of play, with the help of his brilliant dialogues, মানুষকে এন্টারটেইনমেন্ট দিচ্ছেন, একই সাথে এডুকেটও করছেন। ওনার নাটকগুলো খুবই জনপ্রিয় এবং মানুষজন খুব পছন্দ করে। ওনার নাটকগুলো শুধুমাত্র এন্টারটেইনমেন্ট না, ওনার নাটকে খুবই গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আছে, খুবই গুরুত্বপূর্ণ কিছু ফিলসফি লুকানো আছে। মানুষজন একই সাথে এন্টারটেইনমেন্টও নিচ্ছে, একই সাথে তারা কিছু শিক্ষাও পাচ্ছে। তারপর যার নাম আমরা আলোচনা করেছিলাম জন গলসওয়ার্দি। জর্জ বার্নার্ড শর পর জন গলসওয়ার্দি অতটা গুরুত্বপূর্ণ, অতটা হাই পজিশনে যেতে পারেননি যতটা জর্জ বার্নার্ড যতটা হাইটে গিয়েছিলেন অ্যাজ এ ড্রামাটিস্ট। জন গলসওয়ার্দি তারপরে ওনার যে হিউম্যানিটি, ইন্টেলিজেন্স, ওনার থিয়েট্রিক্যাল ক্রাফটম্যানশিপ যেটা বললাম, এর মাধ্যমে ওয়ান অফ দ্য প্রমিনেন্ট মডার্ন ড্রামাটিস্ট। কিন্তু আমরা যদি জর্জ বার্নার্ড শর সাথে তুলনা করি তাহলে আমরা বলতে পারি he lacks Shaw's verbal and intellectual brilliance and superb capacity to entertain. George Bernard Shaw is a successful entertainer. তার নাটক একদম পুরোপুরি পয়সা উসুল এন্টারটেইনমেন্ট, মানুষজন একদম হাসি মুখে বের হয়ে আসতো থিয়েটার থেকে। এন্টারটেইনমেন্টের দিক থেকে কোনো কমতি নাই। এবং জর্জ বার্নার্ড শর যে ডায়ালগস রিয়েলি ইমপ্রেসিভ, মানুষজন মুখস্থ করে ফেলতো, এতটাই এনজয় করতো যে অডিয়েন্স অলমোস্ট মেমোরাইজড অলমোস্ট অল দ্য প্রমিনেন্ট ডায়ালগস। জর্জ বার্নার্ড শর ভার্বাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ব্রিলিয়েন্স। ভার্বাল বলতে উনার ডায়ালগ, ভার্বাল বলতে ডায়ালগ। জর্জ বার্নার্ড শর নাটকের ডায়ালগ সেই রকম জনপ্রিয় ছিল
এবং ইন্টেলেকচুয়াল ডেপথ খুবই বেশি ছিল। মানুষ কমেডির মাধ্যমে ফিলোসফি শিখে ফেলতো। জর্জ বার্নার্ড শ টট ফিলোসফি থ্রু এন্টারটেইনমেন্ট, এটা ছিল জর্জ বার্নার্ড শর অ্যাচিভমেন্ট। এবং জর্জ বার্নার্ড শর যে নাটক, ওনার যে থিয়েটার, এটাকে বলা হতো থিয়েটার অফ আইডিয়াস। উনি নাটকের মাধ্যমে তার ফিলোসফিক্যাল আইডিয়া গুলো আমাদের দর্শকদের মধ্যে ছড়িয়ে দিতেন। তাহলে এখন পর্যন্ত আমরা তিনজন নাট্যকারের নাম আলোচনা করলাম। প্রথম অস্কার ওয়াইল্ড, তারপর জর্জ বার্নার্ড শ, জন গলসওয়ার্দি। এদের মধ্যে অস্কার ওয়াইল্ড, উনি যদিও ভিক্টোরিয়ান পিরিয়ডের রাইটার, কিন্তু উনার নাটকের মধ্যে আমরা মডার্ন এলিমেন্ট পাই। উনার যে সোসাইটি কমেডি, ড্রয়িং রুম কমেডি, ওগুলোতে আমরা পাই উনার যে উইট, উনার হিউমারের মাধ্যমে আমরা মডার্ন এলিমেন্ট পাই। এরপর জর্জ বার্নার্ড শ এসে একদম মানুষের মধ্যে, মানুষকে একদম শক দিয়ে, যথেষ্ট পরিমাণ শক দিয়ে প্রথমে মানুষের মধ্যে, মানুষকে আস্তে আস্তে মানুষের চোখ খুলে দিচ্ছেন। ওনার যে শকিং ড্রামাস। স্যার এখানে কি সেকেন্ড রাইটারের প্রভুকটা কি নেগেটিভে দেখাচ্ছে নাকি পজিটিভে দেখাচ্ছে? কোনটা? জর্জ বার্নার্ড শর কথা বলছেন? না স্যার, সেকেন্ডটা। উনি তো সেকেন্ড। জি স্যার, জি নাকি স্যার, জন? সেটাই। আচ্ছা, এখন তার অস্কার ওয়াইল্ড বাক্যটা কিসে দেখাচ্ছে? প্রভোক শব্দটা হচ্ছে, আপনি এটা, আপনি যদি ভিক্টোরিয়ান মাইন্ডেড হন তাহলে প্রভোক শব্দটা নেগেটিভ অর্থে, আর যদি আপনি মডার্ন মাইন্ডেড হন তাহলে প্রভোক শব্দটা হচ্ছে পজিটিভ অর্থে। যারা মনে করেন সেকেলে মান্ধাতা আমলের চিন্তা ভাবনা করে, যারা ব্যাকডেটেড ট্র্যাডিশনাল, তাদের কাছে প্রভোক শব্দটা হচ্ছে নেগেটিভ। কিন্তু যারা হচ্ছে প্রগ্রেসিভ মাইন্ডের, তাদের তো এই জিনিসটা প্রয়োজন ছিল। এখন ভিক্টোরিয়ান সোসাইটি, তাদের তো, তারা এতটাই প্রাউড ছিল, তারা এতটাই অহংকারী ছিল জাতি হিসেবে, তারা নিজেদের ভুল নিজেদের চোখে পড়তো না। এখন তাদের মুখোশটা খুলে দিতে, তাদের ভুল চোখে আঙ্গুল দিয়ে তুলে ধরতে এরকম উস্কানিমূলক নাটকের প্রয়োজন ছিল। তবে জর্জ বার্নার্ড শ পরে বুঝতে পেরেছিলেন যে উনি যদি এতটা উস্কানি দিয়ে নাটক লিখেন, তবে একটা সময় উনি প্রডিউসারও পাবেন না, অডিয়েন্সও পাবেন না। তার নাটক বানানোর টাকাও কেউ দিবে না, আর দর্শক নাটকও দেখবে না, না খেয়ে মরতে হবে। এরপর উনি আস্তে আস্তে ওনার যে শক দেয়ার টেন্ডেন্সি, এটাকে উনি একটু মডিফাই করবেন। এটা আপনারা পাবেন britannica.com, এটা স্টাডি করলে পাবেন। এটা বেশ ভালো ডিপেন্ডেবল একটা ওয়েবসাইট। এরপর আমরা জন গলসওয়ার্দির নাম আলোচনা করলাম। তাহলে তিনজন ব্যক্তি, অস্কার ওয়াইল্ড, জর্জ বার্নার্ড শ, জন গলসওয়ার্দি। এর মধ্যে আমরা একটু সামনে আগাই। ইংল্যান্ডের একটা পার্ট হচ্ছে আয়ারল্যান্ড। এখন তো আয়ারল্যান্ডের একটা পার্ট পুরোই স্বাধীন একটা দেশ। আয়ারল্যান্ডের আরেকটা পার্ট আছে, দ্যাট ইজ পার্ট অফ ইংল্যান্ড। তাদের সম্পূর্ণ আলাদা কালচার। এখন এই যে আয়ারল্যান্ড, এখানেও খুব দারুণ একটা থিয়েটার গড়ে উঠছে। We must turn to Ireland to find another really impressive variety of dramatic activity. মডার্ন ড্রামা নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে অবশ্যই আইরিশ ড্রামার কথা বলতে হবে। আইরিশ লিটারেরি থিয়েটার। Irish literary theatre was founded in 1899, 1899 সাল। 1899 সালে আয়ারল্যান্ডে লিটারেরি থিয়েটার এস্টাবলিশড হয়। এখানে কারা সম্মুখ সারিতে ছিলেন, কারা লিডারশিপে ছিলেন? ইয়েটস, ডব্লিউ.বি. ইয়েটস, যার নাম আমরা মডার্ন পোয়েট্রিতে পড়েছি। ইয়েটস উনি শুধুমাত্র একজন কবি নন, উনি একজন বেশ
prominent dramatist, Irish dramatist. Yeats' early play The Countess Kathleen as its first production. 1899 সালে ইয়েটস একটা নাটক প্রডিউস করলেন, দ্য কাউন্টেস ক্যাথলিন। এই যে আইরিশ লিটারেরি থিয়েটার ফাউন্ড হলো, সূত্রপাত হলো, এখানে কারা ফাউন্ডার ছিলেন? ইয়েটস, লেডি গ্রেগরি, জর্জ মুর, এডওয়ার্ড মার্টিন। এদের মধ্যে অন্তত ডব্লিউ.বি. ইয়েটস এর নামটা অন্তত মনে রাখবেন। They wanted to make a contribution to Irish literary revival. আইরিশ যে কালচার, আয়ারল্যান্ডের যে লিটারেচার, সেটার পুনরুত্থান করছে। বহুদিন পর্যন্ত আয়ারল্যান্ডের কালচার, ওদের লিটারেচার ওইভাবে ফ্লারিশ করেনি, বাট 1899 মানে হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড প্রায় শেষ হচ্ছে, কুইন ভিক্টোরিয়া মারা যাওয়ার 2 বছর আগে, মানে ওই সময় আয়ারল্যান্ডে একটা সাহিত্যের পুনরুত্থান, রিভাইভাল হচ্ছে। They were influenced also by independent theatre in London, found in 1891. লন্ডনে আইরিশ থিয়েটার, লন্ডনে ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার পাবলিশ হয়। এই ইন্ডিপেন্ডেন্ট থিয়েটারের উপর অনুপ্রাণিত হয়ে, ইন্সপায়ার্ড হয়ে আইরিশ লিটারেরি থিয়েটার, আইরিশ লিটারেরি রিভাইভাল হচ্ছে। In 1902 সালে the Irish Literary Theatre was able to maintain a permanent all-Irish company. 1902 সালে আমরা পাচ্ছি আয়ারল্যান্ড, অল আইরিশ, শুধুমাত্র আয়ারল্যান্ডের রাইটার, অ্যাক্টর, প্রডিউশন, সবকিছু আয়ারল্যান্ডের ভিতরে থেকে, and changed its name to Irish National Theatre. 1902 সালে আইরিশ ন্যাশনাল থিয়েটার এস্টাবলিশড হয়। অবশ্যই এর সাথে ডব্লিউ.বি. ইয়েটস এর নাম জড়িত। দেন বাই উইচ 1904 সালে এটার নাম হয়ে যায় অ্যাবি থিয়েটার, বাট স্টিল এটার ফোকাস হচ্ছে আইরিশ কালচার। Many of the plays produced at the Abbey Theatre was only local and ephemeral interest. আচ্ছা, ডব্লিউ.বি. ইয়েটস উনি অবদান রাখলেন। ডব্লিউ.বি. ইয়েটস আর তার সাথে আরো যারা ছিলেন, এদের অবদানটা কি? রিভাইভাল অফ আইরিশ থিয়েটার, ফাউন্ডিং আইরিশ ন্যাশনাল থিয়েটার, তারা নাটক লিখছেন। এরপর আপনারা এই ব্যক্তির নাম আপনাদের জানা থাকার কথা, কারণ উনার নাটক জে.এম. সিং, রাইডার্স টু দ্য সি, এটা আমাদের সিলেবাসে আছে। ইন্ট্রোডাকশন টু লিটারেচার ড্রামা, এই কোর্সে রাইডার্স টু দ্য সি একটা নাটক আছে। এই নাটকের নাটক লিখেছেন জন মিলিংটন সিং, জে.এম. সিং। জে.এম. সিং উনি এক খুবই গুরুত্বপূর্ণ কাজ করলেন। এতক্ষণ পর্যন্ত আমরা তো খুব জেনারেল কথাবার্তা বললাম যে আয়ারল্যান্ডের সবাই আইরিশ লিটারেচারের উন্নতির জন্য কাজ করে যাচ্ছে। আমরা যদি মানে খুবই গুরুত্বপূর্ণ অবদানের দিকে খেয়াল করি, তাহলে সেই ক্ষেত্রে জন মিলিংটন সিং ওনার নাম মনে রাখার মতো। এখন আপনাদের সামনে যে সেন্টেন্সটা হাইলাইট করা আছে, আপনাদের কাগজ কলম থাকলে এই লাইনটা লিখে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স। জন মিলিংটন সিং নাট্যকার হিসেবে তো ওনার অবদানটা কি? জন মিলিংটন সিং, J.M. Singh's use of speech and imagination of Irish country people. উনার নাটকের মধ্যে উনি আয়ারল্যান্ডের সাধারণ মানুষ যারা কান্ট্রি পিপল, গ্রাম্য জীবন, গ্রাম্য ভাষা এবং গ্রামের মানুষদের যে কল্পনা শক্তি, কান্ট্রি পিপল, ভিলেজ পিপল, যারা অর্ডিনারি পিপল, অর্ডিনারি আইরিশ পিপল, তাদের ভাষা, স্পিচ অ্যান্ড দেয়ার ইমাজিনেশন, এই দুটো রিফ্লেক্টেড হলো সিং এর নাটকে। জন মিলিংটন সিংস রাইডার্স টু দ্য সি, এই নাটকটা যখন আমরা স্টাডি করব বা যারা করেছে, তখন আমরা দেখব এই নাটকের মধ্যে আয়ারল্যান্ডের যারা সাধারণ মানুষ, অর্ডিনারি পিপল, তাদের ভাষা আর তাদের কল্পনা, ইমাজিনেশন, এই দুটোর
কম্বিনেশন আমরা লক্ষ্য করছি। জন মিলিংটন সিং, জে.এম. সিং এর নাটক মানেই হচ্ছে that we find the use of speech and imagination of Irish country people. এরপর ইয়েটস তো আছেন। Yeats's powerful symbolic use of themes from old Irish legend. W.B. Yeats, একটু আগে যার নামটা বললাম, এখানে কিন্তু অবদানটা অত বেশি স্পেসিফিক ছিল না, কিন্তু এখানে এসে আমরা ইয়েটস এর স্পেসিফিক কন্ট্রিবিউশন দেখতে পাচ্ছি। ইয়েটস কি করছেন, উনি আয়ারল্যান্ডের যে রূপকথা, লোককাহিনী, লেজেন্ড, সেখান থেকে কিছু সিম্বল নিচ্ছেন, সিম্বল অ্যান্ড থিম। ওনার নাটকের যে সিম্বল, থিম গুলো, এটা আমরা কোথায় পাই? আইরিশ রূপকথার মধ্যে, আইরিশ কিংবদন্তি, আইরিশ লেজেন্ড, ফকটেলস, এখান থেকে উনি সিম্বল অ্যান্ড থিমস নিচ্ছেন। আমাদের যদি কালচারে আমরা লক্ষ্য করি, আমাদের রূপকথা, আমাদের লোককাহিনী, আমাদের যেমন পান্তাবুড়ি, আমাদের লিটারেচারে পান্তাবুড়ি হচ্ছে একটা খুবই পুরাতন লোককাহিনী। পান্তাবুড়ির গল্প জানেন না আপনারা? পান্তাবুড়ি, না স্যার। পান্তাবুড়ির গল্প যদি না জানেন তাহলে এক্ষুনি যান, আপনার দাদা নানা, মা বাবা, চাচা চাচি যা আছে তাদের কাছে জিজ্ঞেস করেন পান্তাবুড়ির গল্প কি। ঠিক আছে, এটা জানার দায়িত্ব আপনার। ঠিক আছে, কখনোই না, এটা অন্যায়। আপনি পান্তাবুড়ির গল্প জানেন না, এটা আপনার অপরাধ। এই অপরাধের শাস্তি নাই কোনো। দেখেন, ইয়েটস তার গল্পে আইরিশ লোককাহিনী থেকে উপাদান নিচ্ছেন। ওদের যে নিজস্ব কিংবদন্তি, ওদের যে মিথ, রূপকথা, সেখান থেকে ওনারা ইয়েটস স্পেশালি সিম্বলিক এলিমেন্টস এবং থিমেটিক এলিমেন্টস গুলো নিচ্ছেন। মানে ইয়েটস এর নাটক দেখার সাথে সাথেই আয়ারল্যান্ডের যে রূপকথা, তাদের লোককাহিনী, তার একটা প্রতিফলন আমরা পাই। ইয়েটস তার অবদান, powerful symbolic use of themes from our old Irish legend. Then Sean O'Casey, উনি কি করছেন? Sean O'Casey use of Irish Civil War. আয়ারল্যান্ডে আইরিশরা তাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। যুদ্ধটা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে নিজেদের মধ্যে নিজেদের যুদ্ধ হচ্ছিল। আমাদের যে 1971 ফ্রিডম, আমরা যে আমাদের যে স্বাধীনতা যুদ্ধ, এখানেও কিন্তু এটাও কিন্তু সিভিল ওয়ার। আয়ারল্যান্ড ওদেরও স্বাধীনতার জন্য ওরা যুদ্ধ করেছিল। ওদের সেই যুদ্ধের থেকে কিছু উপাদান নিয়ে নাটক লিখেছেন শন ও'কেসি। তাহলে এখানে আমরা তিনটা নাম পেলাম: জে.এম. সিং, ডব্লিউ.বি. ইয়েটস, শন ও'কেসি। ওনার নাটকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে পাই কম্বিনেশন অফ ট্র্যাজিক মেলোড্রামা, হিউমার অফ ক্যারেক্টার্স। এরপর যে ব্যক্তির নাম আমাদের মনে রাখতে হবে, টি.এস. এলিয়ট, থমাস স্টার্ন এলিয়ট। এলিয়টের নাম আমরা অলরেডি জানি, সম্পর্কে জেনেছি ইন মডার্ন পোয়েট্রি। মডার্ন পোয়েট্রিতে শুধু অবদান রাখেননি, টি.এস. এলিয়ট উনি নাটকে অবদান রাখেন। টি.এস. এলিয়ট attempted with considerable success to revive a ritual poetic drama in England. ইংল্যান্ডে উনি এক নতুন ধরনের নাটকের সূত্রপাত করলেন, রিচুয়াল পোয়েটিক ড্রামা। রিচুয়াল শব্দটা এসেছে রিলিজিয়ান থেকে রিচুয়াল, মানে হচ্ছে নাটকের মধ্যে আমরা কিছু রিলিজিয়াস এলিমেন্ট পাবো। পরবর্তীতে উনি ওনার নাটক আরো ম্যাচিউরড হয়,
His later elements, his later attempts to combine religious symbolism with box office appeal of an entertaining society comedy. টি.এস. এলিয়টের নাটক কেন মানুষজন দল বেঁধে দেখতে যেত? তার পেছনে কারণটা কি? তার পেছনে কারণ হচ্ছে টি.এস. এলিয়ট he combined religious symbolism with box office appeal of an entertaining society comedy. মানে উনি রিলিজিয়াস সিম্বলিজমের সাথে পপুলার ডিমান্ড এই দুটোকে কম্বাইন করেছেন। টি.এস. এলিয়ট he combined religious symbolism and society comedy, entertaining society comedy. সোসাইটি কমেডি বিষয়ে আমরা প্রথমে আলোচনা করলাম অস্কার ওয়াইল্ডের কথা। অস্কার ওয়াইল্ড তার সোসাইটি কমেডি, ড্রয়িং রুম কমেডি। টি.এস. এলিয়ট সেই সোসাইটি কমেডির সাথে নতুন এক এলিমেন্ট যোগ করলেন, সেটা হচ্ছে রিলিজিয়াস সিম্বলিজম। খ্রিস্টান রিলিজিয়ান ধর্ম থেকে কিছু উনি সিম্বল বড় করছেন, ধার করছেন। তাহলে টি.এস. এলিয়টের অবদান আমরা এখানে কি পাচ্ছি? টি.এস. এলিয়টের অবদান, he combined religious symbolism with entertaining society comedy. সোসাইটি কমেডির সাথে উনি অ্যাড করছেন রিলিজিয়াস সিম্বলিজম। মানুষজন তো এমনিতেই যতই আধুনিক হোক না কেন, সবার মধ্যে একটা ধর্মকর্মের প্রতি একটা দুর্বলতা কাজ করে। টি.এস. এলিয়ট he combined religious symbolism with entertaining society comedy. Although impressive technical achievement, they were not wholly successful. কিন্তু টি.এস. এলিয়টের উনার যে কাজটা, এটা আসলে দীর্ঘস্থায়ী সফলতা পায়নি। The combination of contemporary social chatter with profound religious symbolism, এখন সামাজিক কমেডি এটার সাথে রিলিজিয়াস সিম্বলিজম এটাকে অ্যাড করা, both an unevenness to tone and disturbing shifts in level of realism. এটাকে রিয়েল মানে আধুনিক নাটক হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করা, এটা মোটেও সহজ কথা ছিল না। এবং প্রথম দিকে সফল হলেও এটা 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 নিয়ে উনি বেশি দূর আগাতে পারেননি। টি.এস. এলিয়ট ওনার অবদানটা ছিল, এই যে এখানে অবদানটা পেলাম, কম্বিনেশন অফ রিলিজিয়াস সিম্বলিজম এন্ড এন্টারটেইনিং সোসাইটি কমেডি। এবং এই যে অ্যাটেম্পটা, ইট ওয়াজ নট হোলি সাকসেসফুল। এটা নিয়ে উনি বেশি দূর যেতে পারেননি। কেন? কারণ কন্টেম্পোরারি সোশ্যাল চ্যাটার, সোশ্যাল কমেডি এন্ড প্রফাউন্ড রিলিজিয়াস সিম্বলিজম, এই দুইটাকে আসলে একত্রিত করা খুব বেশি সহজ কথা না। এর ফলে আমরা কি পাচ্ছি? an unevenness of tone and disturbing shifts in level of realism. মানে তখনকার নাট্যকারদের মনের মধ্যে এটা একটা টার্গেট ছিল, রিয়েলিস্ট প্লে, বাস্তবসম্মত নাটক রচনা করা। আধুনিক নাটক বলতেই রিয়েলিস্ট প্লে এর কথা আসছে। এখন elsewhere in modern drama, টি.এস. এলিয়ট যখন এই চেষ্টাটা করছেন রিলিজিয়াস সিম্বলিজমের সাথে সোসাইটি কমেডির কম্বিনেশন করার চেষ্টা করছেন, তখন অন্যদিকে আমরা নতুন এক আন্দোলন দেখতে পাই। elsewhere in modern drama, the conflict between realism and symbolism, আমরা নাটকের মধ্যে একটা সংঘাত দেখতে পাচ্ছি, conflict between realism and symbolism, বাস্তবতাবাদ এবং প্রতীকবাদ, এই দুইটার মধ্যে একটা সংঘর্ষ হচ্ছে। First clearly seen in the works by great Norwegian playwright Henrik Ibsen.
আমরা হেনরিক ইবসেনের কথা বললাম, নরওয়েজিয়ান প্লেরাইট, উনি নরওয়ের মানুষ, উনি লিখতেন ডেনমার্কের ভাষায়। উনি কি করলেন আমরা একটু আগে এটা কিন্তু কথা বলেছি, হেনরিক ইবসেনের অবদান নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। হেনরিক ইবসেনের তার যে নাটক ডলস হাউস, এর মাধ্যমে কিন্তু উনি দ্য হিপোক্রেসি অফ ভিক্টোরিয়ান সোসাইটি এটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। কিন্তু আমরা যদি একদম মানে বড় হিউজ কন্ট্রিবিউশনের দিকে খেয়াল করি, তাহলে আমরা কি কি নাম পাচ্ছি। প্রথমে অস্কার ওয়াইল্ড পেয়েছিলাম, অস্কার ওয়াইল্ড, জর্জ বার্নার্ড শ, জন গলসবর্দি। এরপর আইরিশ রিভাইভালে আমরা পেলাম জন মিলিংটন সিং, ডব্লিউ.বি. ইয়েটস, আর এখানে পেলাম আমরা আরেকজন টি.এস. এলিয়ট। তিনজন গুরুত্বপূর্ণ, এদের মধ্যে সবচেয়ে সফল তিনজন মডার্ন ড্রামাটিস্ট, তার নাম যদি আমরা একসাথে করি তাহলে আমরা পাচ্ছি শ, ইয়েটস, এলিয়ট। ওই অস্কার ওয়াইল্ড, গলসবর্দি, শ, ওই গ্রুপ থেকে আমরা পেলাম দ্য মোস্ট সাকসেসফুল ড্রামাটিস্ট জর্জ বার্নার্ড শ। আইরিশ রিভাইভাল মুভমেন্ট থেকে পাচ্ছি ডব্লিউ.বি. ইয়েটস, আর এলিয়টকে পাচ্ছি যে রিলিজিয়াস সিম্বলিজমের সাথে সোসাইটি কমেডি মিক্স করতে চাচ্ছেন। ইন স্পাইট অফ দ্য অ্যাচিভমেন্ট অফ শ, ইয়েটস এন্ড এলিয়ট, এই তিনজনের সাফল্য, এদের যে অর্জন, এত কিছুর পরেও ইট ক্যানট বি সেড অফ দ্য ড্রামা as it can of poetry and fiction in the first half of century that a technical revolution occurred and changed the whole course of literary history. এর কথাটা কি, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে মডার্ন ফিকশন মডার্ন পোয়েট্রিতে যেভাবে আমূল পরিবর্তন এসেছে, মডার্ন পোয়েট্রি মডার্ন ফিকশন এই দুইটাতে যেরকম একদম যুগান্তকারী পরিবর্তন এসেছে, সবকিছু একদম তছনছ হয়ে এলোমেলো হয়ে নতুন কিছু এসেছে। Something totally new came in modern poetry and modern fiction. মডার্ন পোয়েট্রি এন্ড মডার্ন ফিকশন একদম সম্পূর্ণ নতুন কিছু এসেছিল, কিন্তু ড্রামার ব্যাপারে কিন্তু আমরা তা বলতে পারি না। পোয়েট্রি যেরকম তুমুল ভাবে প্রবল ভাবে পরিবর্তন হয়ে গিয়েছে, ফিকশন যেরকম একদম তুমুল ভাবে পরিবর্তন হয়েছে, ড্রামা কিন্তু ওইভাবে অতখানি পরিবর্তন হয়নি, এবং অতখানি রেভলিউশন বিপ্লব আমরা কিন্তু বলতে পারি না। পোয়েট্রি বেলায় আমরা বলতে পারি হ্যাঁ, মডার্ন পোয়েট্রিতে বড়সড় বিপ্লব এসেছে, মডার্ন ফিকশন বড়সড় বিপ্লব এসেছে, কিন্তু ড্রামার বেলায় কিন্তু আমরা ওইভাবে বলতে পারি না, ওইরকম বড় বিশাল কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। The reformers of 1890s invoked the name of Ibsen. আমরা ইবসেনের নাম আসলো, হেনরিক ইবসেন। আমরা যদি গোটা পৃথিবীর কথা চিন্তা করি, স্পেশালি ওয়েস্টার্ন লিটারেচার, হেনরিক ইবসেনকে বলা হয় দ্য ফার্স্ট মডার্ন ড্রামাটিস্ট। ইবসেন যেরকম মানে প্রবলভাবে ওয়েস্টার্ন লিটারেচারে চেঞ্জ নিয়ে আসছেন, বিপ্লব নিয়ে আসছেন, ওইভাবে কিন্তু ইংলিশ ড্রামায় কিন্তু বড়সড় পরিবর্তন আমরা লক্ষ্য করি না। Like Shaw, they saw him as essentially critic of middle class society. ইবসেন, শ তাদেরকে মানুষজন মানে কি হিসেবে দেখত? ইবসেন উনি কি করলেন? উনি কিন্তু সমাজের যে ভণ্ডামি এটা কিন্তু প্রকাশ করতে চাচ্ছেন, মানে সোশ্যাল রিফর্মার হিসেবে তাদেরকে আমরা কিন্তু সম্মান জানাচ্ছি, কিন্তু ড্রামাটিস্ট হিসেবে আমরা কিন্তু তাদেরকে মডার্ন ড্রামাটিস্ট ওইভাবে মানে বড় ধরনের পরিবর্তন জানতে পেরেছেন তা কিন্তু না। ইবসেন, শকে তারা কিভাবে দেখছেন? যারা ক্রিটিক, they saw him as an essentially a critic of middle class society. জর্জ বার্নার্ড শ, হেনরিক ইবসেন তারা হচ্ছেন মধ্যবিত্ত সমাজের সমালোচক। they are critics of middle class society. বুঝতে পারছেন? তারা কিন্তু সমাজের মানে সমালোচনা করছে।
মিডল ক্লাস সোসাইটি, ভিক্টোরিয়ান সোসাইটির সমালোচনা করছে, rather than as an essentially poetic dramatist experimenting with symbolic modes of expression. কিন্তু এই যে আধুনিক নাটকের যে আমূল পরিবর্তন প্রয়োজন, নানা রকম এক্সপেরিমেন্টেশন, তারপরে সিম্বলিক মোডস অফ এক্সপ্রেশন, ওই হিসেবে কিন্তু নাটক এরা ওইভাবে পরিবর্তন আনতে পারেননি। This may be the reason why the influence of Ibsen soon petered out in run-of-the-mill plays of humanitarian social concern. পরবর্তীতে আমাদের যে নাটকগুলো হচ্ছে রান অফ দ্য মিল প্লে মানে হচ্ছে অ্যাভারেজ, মিডিয়াকার, একদম খুবই মিডিয়াম মানের নাটক, অফ হিউম্যানিটেরিয়ান সোশ্যাল কনসার্ন। মানে নাটক লেখার উদ্দেশ্য ছিল মানুষকে সামাজিকভাবে সচেতন করা। ভালো করে খেয়াল করেন, এইসব নাটক জর্জ বার্নার্ড শ, ডব্লিউ.বি. ইয়েটস, টি.এস. এলিয়ট, হেনরিক ইবসেনের কথাও যদি আমরা চিন্তা করি, এদের নাটকগুলো মানুষকে সামাজিকভাবে সচেতন করার জন্য, সমাজের সমালোচনা, এবং এই নাটকগুলো দেখে আমরা সমাজ সম্পর্কে জানতে পারি। কিন্তু নাটকের যে স্ট্রাকচারাল রেভলিউশন, নাটকের মধ্যে যে এক্সপেরিমেন্টেশন, সেই বিষয়ে কিন্তু অতটা পরিবর্তন আসেনি। বিশেষ করে মডার্ন পোয়েট্রিতে যেরকম বড় ধরনের পরিবর্তন আসলো, মডার্ন ফিকশনে যেরকম বড় ধরনের পরিবর্তন আসলো, আমরা টেকনিক্যাল দিক থেকে যদি চিন্তা করি, লিটারেচার হিসাবে মান কিন্তু অতটা উন্নত হয়নি মডার্ন ড্রামার। মানে মডার্ন ড্রামা মানুষকে সামাজিকভাবে সচেতন করছে ঠিকই, কিন্তু লিটারেচার হিসেবে এটার যে ভ্যালু, এটা কিন্তু অতটা বেশি আপগ্রেড হয়নি। যথেষ্ট পরিমাণে এক্সপেরিমেন্টেশন আমরা পাই না। মডার্ন পোয়েট্রিতে যেমন প্রচুর এক্সপেরিমেন্টেশন হয়েছে, মডার্ন ফিকশনে আমরা প্রচুর পরীক্ষা নিরীক্ষা পাই, কিন্তু ড্রামার মধ্যে আমরা কিন্তু লিটারেচার হিসেবে এটাকে আরেকটু পলিশ করা, আরেকটু মডার্ন করা, বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা, সেটা কিন্তু আমরা পাই না। স্টিল সেই এখনো কিন্তু ট্র্যাডিশনাল। পরবর্তীতে আমরা এম ব্যারিকে পাই। এম ব্যারি, highly popular in their day. Barry plays showed great theatrical skill and determined cunning and exploration of audiences reaction. মানে এম ব্যারি খুবই ফেমাস ছিলেন, কিন্তু নাটক হিসেবে আধুনিক নাটক এদেরকে আসলে ওইভাবে বলা যায় না। মডার্ন ড্রামা, মডার্ন পোয়েট্রি যেমন একদম জোর দিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ মডার্ন পোয়েট্রি এসেছে, মডার্ন ফিকশন এসেছে, কিন্তু এদের নাটক শুধু নামেই মডার্ন ড্রামা, ওইভাবে কোনো টেকনিক্যাল লিটারেচারের দিক থেকে কোনো আপগ্রেডেশন আমরা পাই না, রেভলিউশন আমরা পাচ্ছি না। পোয়েট্রির মধ্যে যেভাবে বৈপ্লবিক পরিবর্তন আসলো, ফিকশনের মধ্যে যেরকম বড় ধরনের পরিবর্তন আসলো, আমরা ড্রামার মধ্যে এরকম দেখতে পাই না। এই ড্রামাগুলো হয়তো মানুষকে অনেক কিছু নতুন কিছু শেখাচ্ছে, মানুষের অজ্ঞানতা, ধর্মান্ধতা, তারপর হিপোক্রেসি, তাদের যে ভণ্ডামি, এটা হয়তো তাদের চোখে আঙ্গুল দিয়ে ফুটিয়ে তুলছে, কিন্তু ওই পর্যন্তই। আমরা লিটারেচার হিসেবে এগুলোকে আসলে মডার্ন ড্রামা বলতে পারি কিনা, এটা একটা প্রশ্ন। আর কি আমরা 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 এই যে মডার্ন ড্রামার নামেই শুধু মডার্ন ড্রামা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি এরা কিন্তু ওইরকম বড় ধরনের কোনো টেকনিক্যাল এভলিউশন নিয়ে আসতে পারেনি। এর পরবর্তীতে আপনারা যখন এখানে পড়বেন ব্রিটিশ এন্ড আইরিশ ড্রামা, তারপর ওয়ার্ল্ড ওয়ার 2 আসছে, ড্রামার দিক থেকে ওইরকম বৈপ্লবিক পরিবর্তন, গ্রেট রেভলিউশন আমরা পাচ্ছি না। এর কারণ হিসেবে কি হতে পারে?
আপনারা কি কেউ বলতে পারেন? কেউ কি আন্দাজ করতে পারেন? ট্রাই করেন তো, মানে আন্দাজ করার চেষ্টা করেন। জান্নাতুল, রাহাত, আপনারা একটু আন্দাজ করার চেষ্টা করেন। এই যে আমরা এতক্ষণ ধরে বললাম যে মডার্ন পোয়েট্রিতে যেভাবে পরিবর্তন আসলো, মডার্ন ফিকশনে যেভাবে পরিবর্তন আসলো, মডার্ন ড্রামায় ওইভাবে পরিবর্তন কেন আসছে না? আন্দাজ করতে পারবেন? একটু মাথা খাটাতে পারবেন? হ্যাঁ, তারা হ্যাঁ, চরিত্রগুলোকে খুব ভালোভাবে ধরাই দিতে চাইছে, সমাজে যেভাবে যে অবস্থা ছিল সেভাবে তারা শো করতে চাইছে, কিন্তু তারা হচ্ছে ওরকম ভাবে সফল হতে পারে না, কারণ মানুষ ওটা খুব ভালোভাবে একসেপ্ট করতে চায় না বা একসেপ্ট করে না, এজন্য তারা হচ্ছে ওই জায়গা থেকে দূরে সরে হ্যাঁ, আসছে। এই যে তারা যেভাবে চাইছিল সেভাবে করতে এইখানে পারে না, থ্যাংক ওই ইউ, জিনিসটা তাদের- এই যে দর্শক, অডিয়েন্স, মডার্ন পোয়েট্রিতে দেখেন আধুনিক কবিতা, আধুনিক কবিতা, একজন কবিতা একটা লিখলো, এরপর সে ওটা পাবলিশ করলো, বেশিরভাগ মানুষই তাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। কিন্তু তারপরেও মডার্ন পোয়েট তার আশা যে আজকে থেকে হয়তো 10 বছর পর, 20 বছর পরে মানুষজন হয়তো আর একটু মডার্ন মাইন্ডেড হবে, তারা আর একটু ম্যাচিউরড হবে মেন্টালি, একসময় তারা হয়তো আমার কবিতা বুঝতে পারবে, একসময় হয়তো আমার কবিতার কদর তারা করবে। মানে মডার্ন পোয়েট্রি কমপ্লেক্সিটির দিক থেকে কিন্তু অনেক জটিল। আবার আমরা চিন্তা করি মডার্ন ফিকশন, মডার্ন ফিকশন কিন্তু, মডার্ন ফিকশন আবার মডার্ন পোয়েট্রি থেকে একটু কম জটিল। মডার্ন পোয়েট্রি যতটা জটিল, ফিকশন হচ্ছে তার থেকে একটু কম জটিল। মানে মানুষজন পড়লে বুঝতে পারবে আর কি, হয়তো আজকে বুঝবে না, হয়তো 3-4 বছর পরে বা 10 বছর পরে বুঝবে। কিন্তু ড্রামাটিস্ট যারা, যারা নাট্যকার, তারা কিন্তু, তাদের কিন্তু ওই বিলাসিতাটা কিন্তু সুযোগ নাই যে আমি নাটক বানাইলাম, মানুষজন দেখলে দেখলো, না দেখলে নাই, তা কিন্তু না। নাটকটা যদি কেউ মঞ্চস্থ করতে চায় তাহলে কিন্তু বেশ মাথার ঘাম পায়ে ফেলে প্রথমে প্রডিউসার জোগাড় করতে হবে যারা নাটকে টাকা দেবে, এরপর দর্শকের রুচি অনুযায়ী এমন নাটক লিখতে হবে, এমন নাটক তৈরি করতে হবে যেটা মানুষজন গ্রহণ করবে, যেটা পাবলিক খাবে। সেটা যদি না করা যায় তাহলে কিন্তু কমার্শিয়াল সাকসেস আসবে না, টাকা পয়সা মানুষ দেখবে না, টাকাও আসবে না, নাটক, যে নাটক লিখবে সে দেউলিয়া হয়ে যাবে। সেই জন্য মডার্ন পোয়েট্রিতে যত সহজে ড্রামাটিক পরিবর্তন, বিপ্লব আনা সম্ভব, ফিকশনে যত সহজে চেঞ্জ আনা সম্ভব, ড্রামায় অত সহজে পরিবর্তন আনা ততটাই কঠিন। কারণ মানুষের রুচি অনুযায়ী করতে হবে। একটু আগে নওরিন যেটা বললেন, হঠাৎ করে যদি এমন কিছু কেউ বলি যে মানুষজন নিতে পারতেছে না, তাহলে তো মানুষ নাটক দেখবে না। মানুষ যদি নাটক না দেখে তাহলে নাট্যকার টাকা পাবে কোথায়? এই যে আমরা একটু আগে ইয়ের কথা বললাম, অস্কার ওয়াইল্ডের কথা বললাম, অস্কার ওয়াইল্ড সে যতই মানে বিতর্কিত নাটক বানাক না কেন, মানুষ তার নাটক পছন্দ করত, তার নাটক ভালো লাগতো মানুষের, কারণ মানুষ তার নাটক দেখে নিজেদেরকে রিলেট করতে পারত, বুঝতে পারত। একইভাবে জর্জ বার্নার্ড শ প্রথম দিকে তার নাটকে মানুষ কিন্তু দেখে নাই, তার নাটকের জন্য প্রডিউসারও পাওয়া যায় নাই, পরবর্তীতে উনি একটু নিজেকে একটু সংযত করলেন, আচ্ছা মানুষ যেন নাটক দেখে, এই জন্য মানে দর্শক ধরে রাখার জন্য তাদেরকে অনেক কম্প্রোমাইজ করতে হয় নাট্যকারদের, কারণ দর্শক যদি নাটক না দেখে তাহলে তো টাকা উঠবে না। দর্শকরা যেন নাটক দেখে এই জন্য ড্রামাটিস্টকে অনেক কম্প্রোমাইজ করতে হয়। একজন কবি সে যত সহজে কবিতার মধ্যে এক্সপেরিমেন্টেশন করতে পারে, যা ইচ্ছা তাই লিখতে পারে, একজন ঔপন্যাসিক বা একজন গল্পকার সে যতটা স্বাধীনতা পায় নানা রকম পরীক্ষা নিরীক্ষা করার জন্য, একজন নাট্যকার তাকে অনেক কম্প্রোমাইজ করতে হয়। এই যে কম্প্রোমাইজের কথাটাই বারবার আসছে,
এই কম্প্রোমাইজ করতে গিয়ে যাদেরকে আমরা মডার্ন ড্রামাটিস্ট বলছি, কাদেরকে বলছি এতক্ষণ? আজকে আজকে আমরা যাদেরকে যাদেরকে বললাম, কারা কারা ছিলেন? প্রথমে আমরা বললাম অস্কার ওয়াইল্ড, অস্কার ওয়াইল্ডের কথা আসলো। এরপর জর্জ বার্নার্ড শ, জন গলসওয়ার্দি। এরা কি করছেন? এরা কিন্তু সমাজের নানা অন্যায় অনাচার ভণ্ডামির মুখোশ তুলে দিতে চাচ্ছেন, মানে মানুষের মধ্যে পরিবর্তন আনতে চাচ্ছেন। তারা নাটক লিখছেন কেন? সমাজের পরিবর্তন আনার জন্য। তাদের ফোকাসটা কি? দে আর অ্যাক্টিং অ্যাজ সোশ্যাল রিফর্মার। দে আর অ্যাক্টিং অ্যাজ সোশ্যাল রিফর্মার। তারা সমাজের পরিবর্তন চাচ্ছেন। কিন্তু আমরা যদি লিটারেচারের দিকে খেয়াল করি, নাটকের মধ্যে আমরা অত যুগান্তকারী পরিবর্তন, বিপ্লব আমরা ওইভাবে দেখতে পাই না। আইরিশ রিভাইভাল নিয়ে যখন কথা হচ্ছে এখানে, কাদের কাদের কথা বললাম আমরা? প্রথমে বললাম ডব্লিউ.বি. ইয়েটস, জন মিলিংটন সিং, তাদের কথা আসলো। এরা কি করছে? এরা এদের কালচারটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে। আইরিশ কালচার অবহেলিত ছিল এতদিন, ওরা কি করছে? ওদের কালচারটাকে নাটকের মাধ্যমে উপস্থাপন করছে। তাহলে এখানে ওরা নাটকটাকে ওয়েপন হিসেবে ইউজ করছে টু এস্টাবলিশ দেয়ার কালচার, টু রি-এস্টাবলিশ আইরিশ কালচার। মানে একটা সময় যে কালচার প্রায় হারিয়ে যেতে বসেছিল, সেই কালচারটা যেন টিকে থাকে, সেই কাজটা ওরা করছে। ওরা নাটকের মাধ্যমে ওদের সংস্কৃতি, ওদের কালচারটাকে আবার রি-এস্টাবলিশ করছে। টি.এস. এলিয়ট কি করতে চাচ্ছে? টি.এস. এলিয়ট উনি রিলিজিয়াস সিম্বলিজমের সাথে সোসাইটি কমেডি এক করতে চাচ্ছেন। কেন? কারণ টি.এস. এলিয়ট চাচ্ছেন মানুষ যাতে এন্টারটেইনমেন্টের মাধ্যমে হলেও ধর্মের দিকে তারা যেন ঝোঁকে, টু অ্যাট্রাক্ট পিপল ইন রিলিজিয়ন, মানুষকে রিলিজিয়ন, ধর্মে দিকে ফেরানো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এরা কিন্তু প্রত্যেকেই নাটকটাকে তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করেছে। বুঝতে পারছেন আপনারা? একটু মাথা ঠান্ডা করে খেয়াল করেন। যাদেরকে আমরা মডার্ন ড্রামাটিস্ট বলছি, এদের সবার মধ্যে একটা মিল কি আছে? অস্কার ওয়াইল্ডের কথা প্রথমে আসলো, উনি সমাজের ভণ্ডামি মুখোশ খুলে দিচ্ছেন। তার থেকেও প্রবল ভাবে আরেকজন খুলে দিলেন, তারপর কে? জর্জ বার্নার্ড শ। তারপর জন গলসওয়ার্দি। এই যে জন গলসওয়ার্দি। এরা তিনজন কি করছেন? এরা তিনজন নাটককে কিভাবে ব্যবহার করছেন? They are using modern drama to expose the hypocrisies of Victorian society. তখনকার সময়কার সমাজের মানুষরা নিজেদেরকে সবচেয়ে সভ্য, দ্য মোস্ট সিভিলাইজড, সবচেয়ে ভদ্র, দ্য মোস্ট ডেকোরাস জাতি হিসেবে নিজেদেরকে দাবি করত। তাদের দাবি ছিল যে ভিক্টোরিয়ান সোসাইটির মতো এত ভদ্র, এত ভালো সোসাইটি আর হতে পারে না। এরা তিনজন, ওয়াইল্ড, শ, গলসওয়ার্দি, এরা তিনজন মিলে এদের সেই মুখোশটা খুলে দিচ্ছে। মানে এরা ভিক্টোরিয়ান সমাজের যে আসল চরিত্র, আসল চেহারা, সেটা তুলে ধরছে, এক্সপোজ করছে, উন্মোচন করছে। আইরিশ লিটারেরি রিভাইভালে আমরা পাচ্ছি কাদেরকে? ইয়েটস পাচ্ছি, সিং পাচ্ছি, তারপরে কেসি পাচ্ছি, শন কেসি। এরা কি করছে? দে আর ট্রাইং টু রি-এস্টাবলিশ দেয়ার কালচার থ্রু ড্রামা। তারা নাটকের মাধ্যমে তাদের কালচারটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। টি.এস. এলিয়ট উনি নাটকের মাধ্যমে মানুষকে ধর্মকর্মের দিকে উৎসাহী করার চেষ্টা করছেন। এমন ভাবে উনি নাটক লিখছেন যে
সোশ্যাল কমেডি, সোসাইটি কমেডির সাথে রিলিজিয়াস সিম্বলিজম, মানুষ যাতে ধর্মের দিকে ঝুঁকে পড়ে এমন ভাবে উনি কমেডিগুলো লেখার চেষ্টা করছেন যাতে মানুষরা ধর্মের দিকে আসক্ত হয়, ধর্মের দিকে অনুপ্রাণিত হয়, ধর্মের পথে আসে। এর মধ্যে আমরা ইবসেনের কথা বলেছি। ইবসেন আমাদের জর্জ বার্নার্ড শর গুরু, হেনরিক ইবসেন। ওনাকে আমরা এত বড় নাট্যকার বলি, মডার্ন ড্রামাটিস্ট বলি, কিন্তু ওনার মূল অবদানটা কোন জায়গায়? ওনার মূল অবদান, এরা সবাই সোশ্যাল রিফর্ম, এরা সমাজকে পরিবর্তন করতে চাচ্ছেন, তারা সোশ্যাল ক্রিটিক। আরো যদি আমরা স্পেসিফাই করি, তারা সবাই ক্রিটিক্স অফ মিডল ক্লাস সোসাইটি রাদার দ্যান এ ড্রামাটিস্ট। এরা সবাই নাটককে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করেছেন, এরা সবাই নাটককে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করেছেন। নাটক হচ্ছে বিভিন্ন কাজ হাসিল হওয়ার মাধ্যম। কিন্তু আমরা মডার্নিজম শুরু করার আগে আপনাদেরকে অ্যাস্থেটিক মুভমেন্টের কথা বলেছিলাম না? আর্ট ফর আর্ট সেক, কবিতার জন্য কবিতা, গল্পের জন্য গল্প। কিন্তু এখানে নাটকের জন্য নাটক, ওই পরিস্থিতি তৈরি এখনো হয়নি, এখনো সেই পরিস্থিতি আসে নাই। এরা খুব ভালো নাট্যকার, তাদেরকে আমরা হয়তো মডার্ন ড্রামাটিস্ট বলবো জোর দিয়ে, কিন্তু এরা নাটককে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করেছেন। নাটককে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করেছেন ঠিকই, কিন্তু নাটকের মধ্যে যে আমূল পরিবর্তন নিয়ে আসা, সম্পূর্ণ নতুন এক ধরনের নাটক, যে একদম সম্পূর্ণ নতুন। আধুনিক কবিতা, মডার্ন পোয়েট্রিতে যেমন একদম সম্পূর্ণ নতুন একটা ধারা তৈরি হয়েছিল, মডার্ন ফিকশনে যেমন সম্পূর্ণ নতুন কিছু এসেছিল, মডার্ন ড্রামায় ওইভাবে কোনো আমরা নতুন কিছু পাইনি। আপনারা যখন এইদিকে পড়বেন, আরো এদিকে আপনারা নিজেরা পড়বেন, এটা আপনাদের কুইজের জন্য কাজে লাগবে। ব্রিটিশ ড্রামা আর ইংলিশ ড্রামা, এর পেছনে কাদের কাদের অবদান আছে? The course of British and Irish drama during the first half of century may have been less revolutionary than developments of poetry and fiction over the same period. যে কথাটা আমি বললাম, যে কথাটা আমরা এতক্ষণ ধরে বলার চেষ্টা করলাম, the course of British and Irish drama during the first half of century may have been less revolutionary than the developments of poetry and fiction. কবিতা আর ফিকশন, উপন্যাস, গল্প উপন্যাসে যেভাবে বড় ধরনের বিপ্লব এসেছে, নাটকে ওইরকম বিপ্লব আসেনি। বাট ইটস রেভলিউশন ওয়াজ টু কাম, যেটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা এটাকে আর মডার্ন পিরিয়ড বলছি না, তখন আমরা এটাকে বলবো পোস্ট মডার্ন পিরিয়ড, যেটা আমাদের নেক্সট টপিক, যেটা আমাদের নেক্সট টপিক। মানে এখান থেকে এই পরের যে অংশটা, আমাদের মোটামুটি পোস্ট মডার্ন পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা নেক্সট ক্লাসের জন্য রাখি। তাহলে আপাতত আজকে আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে আমরা আজকে কি কি পাবো? 20th সেঞ্চুরি ড্রামা। আমরা মডার্ন ড্রামা, মডার্ন ফিকশন বলেছি, কিন্তু এখানে মডার্ন ড্রামা বলার চাইতে এটাকে 20th সেঞ্চুরি ড্রামা বলাটা বেশি লজিক্যাল। কারণ এই 20th সেঞ্চুরি ড্রামায় এত বিশাল পরিমাণে পরিবর্তন আসেনি যে আমরা এটাকে মডার্ন ড্রামা বলতে পারি। এগুলো শুধুমাত্র নামেই মডার্ন, কিন্তু এখানে আমরা ওইভাবে অত পরীক্ষা নিরীক্ষা, অত বড় ধরনের চেঞ্জ আমরা পাই না। কারা কারা ছিলেন নামগুলো আমরা একটু মনে করি।
প্রথম থেকে অস্কার ওয়াইল্ড সম্পর্কে আলোচনা করবেন, তারপর জর্জ বার্নার্ড শ, এটার আলোচনা বড় হবে। জর্জ বার্নার্ড শ সম্পর্কে, অস্কার ওয়াইল্ড সম্পর্কে যদি আপনারা 2 লাইন লিখেন তাহলে জর্জ বার্নার্ড শ সম্পর্কে 6 লাইন লিখতে হবে, মানে জর্জ বার্নার্ড শ ভলিউমটা বেশি হবে। দেন গলসওয়ার্দি, অস্কার ওয়াইল্ড সম্পর্কে যতটুকু বললেন ততটুকু বললেই হবে। এরপর আইরিশ রিভাইভালে আমাদের ডব্লিউ.বি. ইয়েটস আছেন, জন মিলিংটন সিংস, শন ও কেসি আছেন। এই 3 জনের নাম আপনারা আলোচনা করতে পারেন। এরপর আমরা টি.এস. এলিয়টের অবদান সম্পর্কে কথা বলবো। টি.এস. এলিয়ট উনি ড্রামায় কি অবদান রাখলেন। মনে রাখবেন টি.এস. এলিয়ট কিন্তু ওনার কিন্তু পোয়েট্রিতে অবদান আছে, উনি পোয়েট্রিতে বড় ধরনের অবদান, ওনার বিশাল অবদান। ড্রামাতেও ওনার কিছু অবদান আছে, তবে আমরা যদি সিগনিফিকেন্স, গুরুত্বের কথা বিবেচনা করি তাহলে পোয়েট্রিতে অনেক বেশি ওনার অবদান। এরপর আমরা শেষে এসে এই কথাটাই বলতে পারি যে মডার্ন পোয়েট্রি আর ফিকশনের যে রকম বড় ধরনের রেভলিউশন, বিপ্লব এসেছে, ড্রামাতে ওইভাবে আসে নাই। তবে হ্যাঁ, পরিবর্তনটা এসেছিল, কিন্তু দ্যাট ওয়াজ আফটার ওয়ার্ল্ড ওয়ার 2, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এটা আমরা নেক্সট ক্লাসে যাব জায়গায়। আজকে তাহলে এই পর্যন্তই 20th সেঞ্চুরি ড্রামা। তাহলে আমরা এই জায়গায় কিন্তু আমরা মডার্নিজমটা শেষ করছি আজকে আমরা মডার্নিজমটা এই জায়গায় শেষ করছি। আপনাদের এই হ্যান্ডআউট যেটা, এই হ্যান্ডআউটের উপরে কুইজ হবে। আপনারা ফোকাস করবেন হচ্ছে আমরা লেকচারে যে অংশগুলো গুরুত্ব দিয়ে পড়লাম, যে অংশটুকু জোর দিয়ে পড়া আছে ওই অংশটা ট্রাই করবেন, ওই অংশটুকু যেন মিস না হয়। লেকচারগুলো ফলো করবেন। আমরা ড্রামার জন্য একটা লেকচার আজকের, তার আগের দুটো লেকচার আমরা আলোচনা করেছি মডার্ন ফিকশন, তার আগের দুটো মডার্ন পোয়েট্রি। এই টোটাল 5টা। তার আগে আরো দুটো আছে, সেটা হচ্ছে আমরা থিওরিটিক্যাল আলোচনা করেছি। লেকচার 10, 11, 12, 13, 14, 15, তাহলে টোটাল 6টা লেকচার। আমরা এই হ্যান্ডআউটের উপর আপনাদের টোটাল 6টা লেকচার আছে। লেকচার 10, 11, 12, 13, 14, 15, এই টোটাল 6টা। মডার্নিজমের উপর আপনাদের আরেকটা লেকচার আছে। আপনারা যদি আপনাদের গুগল ক্লাসরুমে যান, আপনারা কি দেখতে পাচ্ছেন? প্লিজ জি স্যার। রেসপন্স। জি গুগল স্যার, দেখতে পাচ্ছি। গুগল ক্লাসরুমে যখন আপনারা ক্লাস ওয়ার্কে যাবেন, জি স্যার। ক্লাস ওয়ার্কে কিন্তু একদম লেকচার গুলো গোছানো আছে। এই যে মডার্ন পিরিয়ড, দেখেন লেকচার 9, এটা হচ্ছে আমরা বিভিন্ন ইউনিভার্সিটির মডার্নিজমের উপরে তাদের যে স্লাইড গুলো ওগুলো নিয়ে আলোচনা করেছিলাম, কম্পারেটিভ ডিসকাশন। এরপর আমাদের হ্যান্ডআউট শুরু হয়েছে এই যে লেকচার 10 থেকে। লেকচার 10, 11, 12, 13, 14, এই যে লেকচার গুলো, এই 5টা আর আজকেরটা দিয়ে 6টা, টোটাল 6। এখানে আজকের ক্লাসের পর আরেকটা লেকচার 15 এখানে অ্যাড হবে। আমরা এই কয়েকটা লেকচারে কিন্তু হ্যান্ডআউটটা ডিসকাস করেছি, এই টোটাল হ্যান্ডআউটটা আমরা ডিসকাস করেছি। আমাদের এই হ্যান্ডআউটটা হচ্ছে একটা বইয়ের একটা চ্যাপ্টার। সেই বইটার নাম হচ্ছে, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, বইটার নাম হচ্ছে দ্য নর্টন অ্যান্থোলজি অফ ইংলিশ লিটারেচার। খুবই ডিপেন্ডেবল, খুবই ভালো একটা বই। এটার 6th এডিশন। M.H. অ্যাব্রামসের নোটগুলো আমরা এখানে ফলো করছি। M.H. অ্যাব্রামস।
এই এমএইচ অ্যাব্রামস এর যে আর্টিকেল অন মডার্ন লিটারেচার 20th সেঞ্চুরি লিটারেচার, এটাই আমরা গত আজকে দিয়ে 6 ক্লাস ধরে আলোচনা করেছি। লেকচার 10, 11, 12, 13, 14, আজকে দিয়ে 15। এই লেকচার গুলো আপনারা দেখবেন কোন সেন্টেন্স গুলো, কোন পার্ট গুলো আমরা ফোকাস করেছি, ওইগুলো আপনাদের কুইজের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনারা তাহলে কি করেন, প্রস্তুতি নিতে থাকেন। আবার ইনশাল্লাহ মঙ্গলবার দেখা হবে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনারা এটা একটু দেখেন, ঠিক আছে? দরকার হলে নেক্সট ক্লাসে আমরা আরেকটা রিভিউ দিব, এবং এই যে 6টা ক্লাস, এই 6টা ক্লাসের উপরেই আমরা কুইজটা নিব। ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।